অ্যাকচুয়ালি ইনফাংশনাল ক্লাসে আমরা যে হিলিং করছিলাম সেই ক্লাসে অ্যাকচুয়ালি শেষ করতে যার জন্য আসলে হিলিং শেষ করতে পারি। তো আজকের ক্লাসে অ্যাকচুয়ালি আমরা শুরুতে হিলিং অংশটা অ্যাকচুয়ালি আজকের এই অংশটাতে এই ভিডিওটাতে আমরা হচ্ছে হিলিং এর যে অংশটা আমরা অ্যাকচুয়ালি গত ক্লাসে শেষ করতে পারি সেটা শেষ করবো এবং হিমোডাইনামিক্স এর একটা অংশ আমরা শেষ করবো। তো actually factors that influence will healing এর আগ পর্যন্ত করছিলাম। আপনাদের মূলত দাগাই দিচ্ছিলাম যে অ্যাকচুয়ালি কারণ এই টপিকগুলো থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স উইল হিলিং, লোকাল ফ্যাক্টর, সিস্টেম ফ্যাক্টর সবগুলো আপনাকে করতে হবে। এখান থেকে কিন্তু আমি মূলত দাগাই দিচ্ছি এই জন্য কারণ এখান থেকে ক্লিয়ার কাট প্রশ্ন আসে, এখান থেকে বোঝানো তেমন কিছু না, এই জন্য দাগাই দিচ্ছে আপনাদের জন্য সমানের সমান। সো তার সাথে সাথে যেটা বোঝানোর অবশ্যই বোঝা যাবে। সো লোকাল ফ্যাক্টর, সিস্টেম ফ্যাক্টর অবশ্যই আপনাকে এখান থেকে কিন্তু করতে হবে। এবং লোকাল ফ্যাক্টরের মধ্যে ইনফেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা অনেক মনে রাখতে হবে। আর এখানে অবশ্যই যে হালকা গোলাপি দিয়ে যেগুলো দেখানো ডট দেওয়া দেখানো এগুলো তার আগে থেকে অবশ্যই করতে হবে। আচ্ছা, আয়নাইজিং রেডিয়েশন যেমন এক্স রে, গামা রে এগুলো কিন্তু ডিলে করে ইনহেলিতে, আল্ট্রাভায়োলেট রে কিন্তু ইনক্রিজ করে, এটা মনে রাখতে হবে। সোশ্যাল ম্যাটেরিয়াল কিন্তু আপনার একটা ফ্যাক্টর ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার গভর্ন বাই, আচ্ছা এই জিনিসটা হচ্ছে আপনার সম্ভবত মধ্যে বা স্মৃতির হিলিং চ্যাপ্টারে প্রশ্ন, কোন হিলিং ইজ গভর্ন বাই বলে একটা প্রশ্ন আছে, এর মধ্যে অ্যান্সার হচ্ছে এই তিনটা। ট্রিফন্স যেটা হচ্ছে গ্রোথ বাড়ায়, চ্যালেঞ্জ যেটা হচ্ছে প্রলিফারেশন করা, এবং সালফার কন্টেনিং অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, ইমোবিলাইজেশন রেস্ট এটাও কিন্তু নিডেড ফর হিলিং। আর সিস্টেম ফ্যাক্টরের মধ্যে কি আপনার যেগুলো আছে সবগুলো করতে হবে, স্পেশালি নিউট্রিশনাল ফ্যাক্টরগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে ভিটামিন ডি কিন্তু শুধুমাত্র নিউবর্ন ফর্মেশনের জন্য ইম্পর্টেন্ট, অন্য কোনো ইঞ্জিনিয়ারিং জন্য ভিটামিন এও কিন্তু এপিথেলিয়ালাইজেশনের জন্য ইম্পর্টেন্ট। বাকি যেগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট। ভিটামিন বি সিক্স এটাও কিন্তু নিউক্লিক অ্যাসিড সিনথেসিস অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের সাথে রিলেটেড। অক্সিজেনও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের সাথে রিলেটেড, এগুলো কিন্তু আপনাদের। তো আমরা তারপরে আসি, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, সবগুলো আপনাকে করতে হবে। সিস্টেমিক ফ্যাক্টর ঠিক আছে, আপনি কিন্তু উল্লেখ করে দিবেন লোকাল ফ্যাক্টর, সিস্টেমিক ফ্যাক্টর অনেকভাবে উল্লেখ করে দিবেন, সুতরাং সবগুলোই পয়েন্ট টু পয়েন্ট আপনাকে করতে হবে। আচ্ছা, সিস্টেমিক ইনফেকশনটা কিন্তু মানে ইনফেকশনটা কিন্তু লোকাল এবং সিস্টেমিক দুই ফ্যাক্টরের মধ্যে আছে, এটা মনে রাখতে হবে। রেনাল ফেলিওর কিন্তু তার একটা ফ্যাক্টর, যেখানে ইউরেমিয়া হচ্ছে আপনার কিন্তু রেনাল ফেলিওর শব্দটা উল্লেখ করে দিতে হবে। কানেক্টিভ টিস্যু ডিজিজ এরকম বিভিন্ন একটা ফ্যাক্টর হতে পারে, যেমন আরএসএলই, অ্যালডোস্টেরন কিন্তু ইউরেমিয়ার একটা ফ্যাক্টর হতে পারে। গ্লুকোকর্টিকয়েডের মধ্যে এদের অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট থাকে। তারপর হচ্ছে আপনার স্টেরয়েডের কথা তো আমরা জানি, অ্যানাবলিক স্টেরয়েড কিন্তু আবার ইনহিবিট করে, নরমাল স্টেরয়েড কিন্তু ইনহিবিট প্রিভেন্ট করে, মানে ইনহিবিট কমায়। আর অ্যানাবলিক স্টেরয়েড কিন্তু ইনহিবিট বাড়ায়, ঠিক আছে, এটা কিন্তু। আচ্ছা, ওবেসিটি, স্মোকিং এগুলো আমরা সবাই জানি। আচ্ছা, ফ্যাক্টরস রিটার্ড ইনহিবিং ইন ট্যাবলেটেড ফর্ম, এটা প্রধান বিষয়। কোল্ড, কোল্ড কিন্তু ইনহিবিট করে। কমপ্লিকেশন অফ কোল্ড হিলিং, আচ্ছা আপনাদেরকে অবভিয়াসলি থেকে টাকা দেওয়া হবে সবকিছু, এখানে লেখা আছে দেখে ভয় পাচ্ছি না। কমপ্লিকেশন অফ কোল্ড হিলিং এখানে কি কি আছে এগুলো জাস্ট আপনারা রিডিং করবেন এবং পয়েন্টগুলো করবেন, ঠিক আছে। এই যে আলসারেশন, ইনভেশন, ফুল কাপচার, ঠিক আছে, এই পয়েন্টগুলো করবেন কারণ আপনাদের পয়েন্ট ধরবে, এখানে কিন্তু ডিটেইলস লাগবে, ঠিক আছে। ক্রাউড ফ্রেশ, এক্সিবারেন্ট গ্রানুলেশন, এগুলো এগুলো সম্পর্কে একটুখানি আপনাদের আইডিয়া রাখবেন। ক্রাউড ফ্রেশ বা এক্সিবারেন্ট গ্রানুলেশন হচ্ছে এক্সেসিভ অ্যামাউন্ট অফ গ্রানুলেশন টিস্যু, কিন্তু এটা আপনার যতটুকু ইনজুরি তার চারে মানে তার চেয়ে বেশি অংশ জুড়ে হবে, যতটুকু ইনজুরি জাস্ট ততটুকুর উপরে হবে। হাইপারট্রফিক স্কার, এটা হচ্ছে মূলত এটাও হচ্ছে আপনার রিমেন্স উইদিন দ্য বডি, ঠিক আছে। ক্রাউড ফ্রেশ বা এক্সিবারেন্ট গ্রানুলেশন মধ্যে গ্রানুলেশন টিস্যুটা একটু উঁচু হয়ে যায়, ঠিক আছে, যার জন্য উপর থেকে এপিথেলিয়াইজেশনটা হবে এবং এটা কিন্তু একটা এরিয়ার মধ্যে থাকে। হাইপারট্রফিক স্কারটা এরিয়ার মধ্যে থাকে, ঠিক আছে। এবং কেলয়েড, এটা হচ্ছে বিয়ন্ড দ্য বাউন্ডারি, যতটুকু ইনজুরি তার চেয়ে বড় হয়ে একটা কেলয়েড একটা টিউমার মধ্যে ফর্মেশন, ঠিক আছে। এটা হচ্ছে ওভারগ্রোথ অফ কোলাজেনের জন্য। আর ডেসমন্ড এক্সেসিভ ফাইব্রোনেক্রোসিস, এটা হচ্ছে মূলত একটা রেয়ার কন্ডিশন এবং এটা কিন্তু অনেক সময় প্রলিফারেশন অফ ম্যাগনেট টিউমারের মধ্যে অংশ অবস্থান করে। এছাড়া কন্ট্রাকচার এপিডার্মাল সিস্ট, তারপর ইনফিউশন সিস্ট, আয়োনাইজেশন, কনস্টিটিউশন অফ সবগুলো আপনাকে কিন্তু করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা নাম আপনাকে জানতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার
মোটামুটি এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, ঠিক আছে? এটা তাহলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, সেলস অফ অ্যাকিউট ইনফ্লামেশন। আচ্ছা, এইটুকু হচ্ছে মোটামুটি উন্ড হিলিং এর মধ্যে যতটুকু ছিল এইটুকুই, এর বেশি আর কিছু ছিল না। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এক্সট্রা কিছু জিনিস বা কিছু নিটম্যাক্স আমরা এখন একটু দেখবো, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের টোটাল ইনফ্লামেশন এবং হিলিং দুই চ্যাপ্টারের মধ্যে সেলস অফ অ্যাকিউট ইনফ্লামেশন আমরা কিন্তু ইনফ্লামেশনের ক্লাসে পড়েছি, এবং ওইখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই সেলের নামগুলো যেমন নিউট্রোফিল, মাস্ট সেল, এই চারটা করছিলাম। বেসোফিল, মনোসাইট, ম্যাক্রোফেজ সাধারণত কিন্তু অ্যাকিউট ইনফ্লামেশন সেল না, ঠিক আছে? বাট তারপরে কিছু কিছু জায়গায় বলা আছে ম্যাক্রোফেজ হয়তো অনেক ক্ষেত্রে অ্যাকিউট ইনফ্লামেশন সেল আসতে পারে। যাই হোক, আমরা প্রথম চারটে করবো, লাস্টের দুটো অতটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার পাস রিলেটেড প্রশ্ন ইনফ্লামেশনের ক্ষেত্রে অ্যাকুট ইনফ্লামেশন আসতে পারে, সেগুলো একটু দেখানো। সো পাস রিলেটেড প্রশ্নের মধ্যে আপনার টিস্যু পাসের মধ্যে কি কি থাকে, ঠিক আছে, এটা জানতে হবে। পাসের মধ্যে আপনার হেলদি লিউকোসাইট, নিউট্রোফিল, পাসেল এগুলো থাকতে পারে। পাসেল মানে হচ্ছে ডাই অর ডেড নিউট্রোফিল, প্রোটিন রিচ এক্সিনোফিলিন থাকতে পারে। তারপর হচ্ছে আপনার নেক্রোটিক সেল থাকতে পারে। কি কি থাকে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? টিস্যু ডেব্রিস থাকতে পারে। তারপর হচ্ছে আপনার হেটেরোলাইসিস বাই প্রোটোলাইটিক এনজাইম এগুলো থাকতে পারে। অটোলাইসিস বাই ওন এনজাইম এগুলোর জন্য হতে পারে টিস্যু ডেব্রিস, এবং অর্গানিজমের জন্য কিন্তু টিস্যু ডেব্রিস। ক্যারেক্টারিস্টিক্স অফ পাস এটা জানতে হবে। পাস ইজ থিক এন্ড ফ্রিজিং, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। স্ট্রেপ্টোকক্কাসে দেখা যায় এখানে সেরোস্যাঙ্গুইনাস, এখানে সাধারণত স্পাইজিস দিয়ে যেটা হয়। স্ট্রেপ্টোডগনেস বলে একটা এনজাইম থাকে, যার জন্য হচ্ছে এখানে পাঁচটা থ্রি হয়। আর স্টেফাইলোকোকাস পাঁচটা থ্রি হচ্ছে আপনার বিভিন্ন এনজাইম। পাস ইজ ব্লুইশ গ্রিন সুডোমোনাস, এটা আমরা জানি। পাইজেনিক ইনফেকশন ইউরিশ পাস। এই পাসের ক্যারেক্টারিস্টিক পাসে কি থাকে এগুলো কিন্তু জানতে হবে ইনফরমেশন চ্যাপ্টার। সাইটোকাইন রিলেটেড অনেক কিছু আমরা করছি, সাইটোকাইন রিলেটেড আমাদের কিন্তু মানে সব মাথায় রাখতে হবে যতটা সম্ভব, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই একটা মাস্ট। যতটা সম্ভব মাথায় রাখবেন, এটা পুরোপুরি মাথায় রাখা সম্ভব না, যতটা আপনি পারেন, ঠিক আছে? সোর্স কি কি প্রত্যেকটা, ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবেন, এবং ফাংশন কি কি প্রত্যেকটা। সোর্সের মধ্যে আপনার ইন্টারফেরন আলফা সোর্স গুলো ইম্পর্টেন্ট, ইন্টারফেরন গামা সোর্স গুলো ইম্পর্টেন্ট, টিএনএফ আলফা সোর্স ইম্পর্টেন্ট, ইন্টারলেউকিন 1 ইম্পর্টেন্ট, ইন্টারলেউকিন 2 টি সেল থেকে আসে শুধুমাত্র, ইন্টারলেউকিন 4 আপনার হেল্পার টি সেল থেকে, ইন্টারলেউকিন 6 হচ্ছে আপনার ম্যাক্রোফেজ, 12 হচ্ছে মনোসাইট ম্যাক্রোফেজ। ফাংশন প্রত্যেকটা দেখতে, ইন্টারফেরন গুলো কিন্তু মূলত অ্যান্টিভাইরাল, ঠিক আছে? ইন্টারফেরন গামা আবার অ্যান্টি টিউমার। টিএনএফ আলফা কিন্তু প্রো ইনফ্ল্যামেটরি এবং ইনডিউস অ্যাপোপ্টোসিস, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। ইন্টারলিউকিন 1 কিন্তু অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করে, ইন্টারলিউকিন 6 অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করে। এগুলো আমি আপনাদের লাস্টের যে প্যাথোলজি ক্লাস হবে এখানে ভালো করে আবার সামাপ করে দেব। লাস্টে তো সবকিছু ইনশাআল্লাহ বুঝাই দেব। আচ্ছা, এইটা আমরা করছিলাম হচ্ছে আপনার হিলিং এর মধ্যে, ঠিক আছে? রিপেয়ার, রিজেনারেশন, হিলিং, এগুলোর মধ্যে কিন্তু আমরা এই এই জিনিসটা করছি। তো এখানে আর কিছু ছবি টবি বলা আছে যে আমরা এখানে কিন্তু আপনার অ্যাকচুয়ালি কিন্তু এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একদম মানে আপনাকে মনে রাখতে হবে এটাই একটা জিনিস। তো এখানে এইখানে এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা পড়ে ফেলছি যে তিন ধরনের সেল থাকে, কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল বা লেবাইল সেল যেগুলো থাকে, তারপর হচ্ছে আপনার স্টেবল সেল বা কুইন সেল, পার্মানেন্ট সেল, এগুলো কিন্তু সব আমরা পড়ে ফেলছি। সো এগুলা কোনগুলা কি সেগুলো কিন্তু জানতে হবে। আপনার কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল কোথা থেকে আসতেছে, স্টেম সেল থেকে, এবং ইম্যাচিউর প্রজনন সেল থেকে আসতেছে। ইনক্লুড কি কি হেমাটোপয়েটিক সেল, ইপিথেলিয়াল সেল, ঠিক আছে, ফিউবার্ডাল কলাম, জাভা সেল আছে সবকিছু। এটা অ্যাকচুয়ালি মুখস্থ করার প্রয়োজন না, কারণ স্টেবল সেল বা কুইনসেন্ট সেল আপনাকে কিন্তু নাম সহ মনে রাখতে হবে, কারণ আপনাকে কুইনসেন্ট শব্দটা উল্লেখ করে দিতে হবে। কুইনসেন্ট সেল হচ্ছে নরমালি জি জিরো ফেজে থাকে এবং ক্যাপেবল অফ ডিভাইডিং, এরা সেল সাইকেলে প্রবেশ করতে পারে। যেমন হচ্ছে আপনার সলিড অর্গানিজম সেল, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, লাং, একদম থাইরয়েড, ফাইব্রোব্লাস্ট, স্মুথ মাসল, সেল হচ্ছে সাধারণত নন প্রলিফারেটিভ এবং স্কার ফর্মেশন হয়, ক্ষেত্রে যখন তিনটা, একটা হচ্ছে মেজর দ্য নিউরন, কার্ডিয়াক মাসল, স্কেলেটাল মাসল। Skeletal muscle are considered non-dividing satellite cell attached to the endomysial sheath to provide some regenerative capacity for muscle. নার্ভের ক্ষেত্রে কিন্তু আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কখনোই হবে না প্রিলিফারেশন, বাট পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আপনার যে মাইলিন শিট যেটা, এটা হচ্ছে আপনার সোয়ান সেল, এর মধ্য দিয়ে কিন্তু নার্ভের ইনফরমেশন হয়। এগুলো কিন্তু আমরা জানি ফিজিওলজিতে পড়ছি। এখান থেকে কিন্তু একটা পড়ার মতো জিনিস।
তারপর এটা দেখেন যে টিস্যু ইনজুরি হলে লেভার সেল বা স্টেবল সেল যদি হয়, লিমিটেড ইনজুরি হলে রিজেনারেশন হবে, অর্থাৎ যেই সেল নষ্ট হয়েছে সেই সেল তৈরি হবে। আর এক্সটেন্সিভ ইনজুরি হলে রিপেয়ার করতে হবে, দ্যাট মিন্স এখানে ফাইব্রোসিস হবে। পারমানেন্ট সেলে অলওয়েজ ফাইব্রোসিস বা নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে আমরা এটাকে বলি গ্লায়োসিস। কম্পোনেন্ট বা স্টেজেস অফ এটা একটু দেখলাম যে ইনফ্লামেশন, প্রলিফারেশন, ম্যাচুরেশন। ফাইব্রোব্লাস্ট বা কোলাজেন রিলেটেড কিছু জিনিস করতে হবে। কোলাজেন ইজ প্রোডিউসড বাই ফাইব্রোব্লাস্ট এবং এখানে আছে ফর্ম বাই ফাইব্রোব্লাস্ট ইন দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ফাইব্রোব্লাস্টের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে মূলত কোলাজেন আসে, এটা জানতে হবে। আচ্ছা, তারপর গ্রানুলেশন টিস্যু কন্টেন্ট বা কম্পোনেন্ট, এটা আপনাকে একটু জানতে হবে। এটা কিন্তু আমরা উন্ড হিলিং চ্যাপ্টারের মধ্যে আছি এখন, সাইক্লিক ইনফরমেশন হিলিং। তো গ্রানুলেশন এটা কিন্তু আবার বইটা আবার আপনার হেমোডাইনামিক্সের সাথে চ্যাপ্টার করা হয়, এই অংশ। আমি এটা একটা ইনফরমেশনের সাথে পাচ্ছি। সো গ্রানুলেশন টিস্যু কন্টেন্টস বা কম্পোনেন্ট কিন্তু কি আছে, ফাইব্রোব্লাস্ট, এর মধ্যে আছে হচ্ছে আপনার forms collagen, elastic reticular fiber, and glycogen membrane. Newly formed blood vessel, monocytic blood vessel থাকে, extracellular matrix থাকে, collagen fiber থাকে. Initially 3 times replaced by, initially type 3 replaced by type 1. Very very important. Until ratio of type 1 and 3 becomes 3:1. 1 এবং 3 এর রেশিও হবে 3:1। ঠিক আছে? প্রথমে 3 বেশি থাকবে, তারপর 1 বেশি থাকবে। ততক্ষণ পর্যন্ত বাড়বে যতক্ষণ না 1 3 এর তুলনায় 3 গুণ বাড়বে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আপনার সেল থাকে, লিউকোফিল, ম্যাক্রোফেজ, মোনোসাইট, মাস্ট সেল, লিউকোসাইট, প্লাজমা সেল, নার্ভ, এখানে রাখতে হবে নার্ভ। Amount of reduction tissue form depends on the size of tissue deficit created by wound and inflammation. In দুটোর উপর depend করে। আচ্ছা, granular tissue not found, এটা পরীক্ষা। গ্রানুলোমা বা গ্রানুলোমা একটা ইনফ্লামেশন বা ইউজ অফ গ্রানুলোমা। গ্রানুলোমা আর গ্রানুলেশন তারা আছে, সেটা আমরা বলতে পারছি ইনফাকশন। ইনফাকশনের এইজে কিন্তু গ্রানুলেশন টিস্যু তারে থাকবে না, নেক্রোসিস থাকবে, বাট নেক্রোসিসের এইজে থাকবে, টিউমারের সময় থাকবে না। গ্রানুলেশন টিস্যু থাকে না। যত বেশি টিস্যু ইনজুরি বা উন্ড ডিফেক্ট, তত বেশি ইনফ্লামেশন, তত বেশি গ্রানুলেশন টিস্যু, তত বেশি কন্ট্রাকশন। তারপর টিউটোরিয়াস উন্ড হিলিং, ফেজেস অফ উন্ড হিলিং একটু জানবেন। নেক ফেজ আছে যেখানে হচ্ছে প্রাইমারি ইন্টেনশন এটা, প্রিপারেশন ফেজ 3 থেকে 3 সপ্তাহ, ম্যাচুরেশন বা রিমোডেলিং ফেজ 3 সপ্তাহ থেকে 9 সপ্তাহ। ফুল কন্ট্রাকশন অনলি ইন সেকেন্ডারি, এটা মনে রাখবেন, সেকেন্ডারি। স্কার রিলেটেড কয়েকটা জিনিস করতে হবে। ডিসি ভাস্কুলারাইজড গ্রানুলেশন টিস্যু ইজ কভার্ড ইনটু স্কার, কম্পোজড অফ, কি কি কম্পোজ হয় স্কার? স্পিন্ডল শেপ ফাইব্রোব্লাস্ট, তারপর হচ্ছে আপনার dense collagen tissue, তারপর fragments of elastic tissue, extracellular matrix. Collagenous are at first and then turns into elastic matrices. ঠিক আছে, স্কারের কম্পোনেন্ট। আমি কিন্তু আপনাদের তথ্য পাচ্ছি, কারণ আলটিমেটলি পরীক্ষার হলে কিন্তু তথ্য লাগবে। ঠিক আছে, এখানে ডিটেইলস অনেক কিছু লাগবে। আচ্ছা, হরমোনস ফর আপনার হচ্ছে হিলিং। অ্যানাবলিক স্টেরয়েড কিন্তু ইমপ্রুভ করে হিলিং বিকজ ইট ইজ অ্যানাবলিক, therefore promotes healing. Aldosterone radiates no effect, growth hormone improves. সো এইটুকুই মোটামুটি আমাদের হিলিং এর মধ্যে ছিল। সো দ্যাট মিনস আমরা কিন্তু হিলিং চ্যাপ্টারটা মোটামুটি কিন্তু পড়লাম। ঠিক আছে, হিলিং চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি আমরা মানে ইনফ্লামেশন এবং হিলিং এই দুটো চ্যাপ্টার কিন্তু পড়লাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি ইনফ্লামেশন হিলিং আমরা এটা এর আগের ভিডিওতে কিন্তু আমাদের শেষ করার কথা, বাট আমরা শেষ করতে পারিনি একটু সমস্যার জন্য। সো আজকের ক্লাসের শুরুতে, দ্যাট ইজ হিমোডাইনামিক্স ক্লাসের শুরুতে আমরা এটা শেষ করলাম। তো হিমোডাইনামিক্সটা আমরা এই ভিডিওতে পুরোপুরি শেষ করবো না, কারণ প্রায় 41 মিনিটস এখানে আছে। আমরা হিমোডাইনামিক্সটা আজকের ভিডিওতে শুরু করে রাখবো, আর নেক্সট ভিডিওতে আমরা হিমোডাইনামিক্সটা মোটামুটি শেষ করে দেবো। আজকে আমরা একটা নির্দিষ্ট যে লেভেল আসলে অতটা ইম্পর্টেন্ট না সেই লেভেল পর্যন্ত আমরা শেষ করে দেবো। সো হিমোডাইনামিক্স শুরু হয়েছে মূলত ইডিমা থেকে, তাহলে ইডিমা থেকে আমরা শুরু করব। আমি কিন্তু আপনাদের বারবার বলতেছি এখান থেকে আপনারা রিডিং করবেন অবশ্যই, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আপনাদের জাস্ট যেগুলো তথ্য, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো ভালো করে দাগা দেবো। তার সাথে সাথে পরীক্ষার আগের দিন যেগুলো লাগবে সেগুলো যে আপনাদের গোলাপি দিয়ে আপনাদের দাগা দিচ্ছে। ইডিমা কি কিভাবে ক্লাসিফাই করা যায়? টাইপস অফ ইডিমা আরেকটা আছে, এটা এর মধ্যে মূলত ট্রানজিট এক্সিকিউটিভ এটা আমরা ট্রানজিট হচ্ছে যেখানে প্রোটিন থাকে না, স্পেসিফিক কম থাকে, লেস প্রোটিন লেস নন ইনফ্লামেটরি। ঠিক আছে, এই শব্দগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে আপনাকে এমসিকিউ দিতে পারে, দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ট্রানজিটিভিটি। ঠিক
এবং এখানে কিন্তু হেমোডাইনামিক রিঅ্যারেঞ্জমেন্টের জন্য যেমন ইনফেকশন বা ম্যালনিউট্রিশন exotic rich in protein and increase vascular permeability, increase capillary hydrostatic pressure. So, actually, capillary hydrostatic pressure is one of the transitive. Inflammatory হবে protein থাকবে এখানে 30 গ্রাম পার লিটার as high as plasma and leukocyte. টিবি কার্সিনোমা এগুলো থাকে। So, difference between exudative and transitive কি আছে? পার্থক্য অবশ্যই করতে হবে। এগুলো তো আমরা বলছি যে এগুলো কিছু ইয়েলো টার্গেট পুরুলেন্ট পার্টি থাকে। ট্রান্সফার সাধারণত ক্লিয়ার কালার আছে এক্সুলেটটা হচ্ছে আপনার প্রোটিন এখানে 30 গ্রাম পার ডেসিলিটার বেশি থাকে 3 গ্রাম পার ডেসিলিটার আর ট্রান্সফারটা কিন্তু 1 গ্রাম পার ডেসিলিটার কম থাকে বা 10 গ্রাম পার লিটার কম। আচ্ছা প্রোটিনের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যালবুমিন থাকে ট্রান্সফারটা কিন্তু এক্সুলেটে কিন্তু সব ধরনের প্রোটিন থাকে। আচ্ছা গ্লুকোজেন এখানে থাকবে এখানে থাকবে না স্পেসিফিক লেভেল এখানে 1.02 বেশি এখানে 1.01 কম সেলস এখানে প্লেন্টি ট্রানজিট কিন্তু ফ্রি সেল এখানে 1000 পার মাইক্রোমিটার বেশি কম এলডিএইচ এক্সিলেটে বেশি থাকবে ট্রানজিট আচ্ছা ফ্লুইড কম্পার্টমেন্ট এগুলো আপনারা জানেন এগুলো এখানে দেখবেন মিটার এখানে কখন যখন এক্সেস অফ বডি ফ্লুইড বাই 10% এবং এক্সপেনশন অফ ইন্টারস্টিশিয়াল বডি বা 3 factors that maintain body fluid balance in our body আমরা জানি ইনওয়ার্ড ফোর্সের মধ্যে অন বডি প্রেসার থাকে প্লাজমা অন বডি প্রেসার এবং আপনার বাইরের হাইড্রোস্ট্যাটিক প্রেসার আউটওয়ার্ড ফোর্সের মধ্যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার দ্য ব্লাড ভেসেল এন্ড অসমোটিক প্রেসার দ্য ইন্টারস্টিশিয়াল ভেসেলস সেগুলো কিন্তু আমরা জানি ওভারঅল ফ্লুইড ব্যালেন্স কে রেগুলেট করে এটা কিন্তু আর স্টেডি ইজ ব্যালেন্সড আচ্ছা তারপর আমরা আসি ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসারের মাধ্যমে কিভাবে এডিমা হচ্ছে এখানে জাস্ট আপনার এডিমার কিছু মেকানিজম বলা আছে লাইক আপনি এখানে প্রশ্ন করতে পারে যে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসারের মাধ্যমে কোন কোন এডিমা এই যে আপনার সিসিএফ কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস লিভার সিরোসিস ভেনাস অবস্ট্রাকশন ডাইরেকশন অফ দ্য হিট এগুলো জাস্ট আপনাকে মনে রাখতে হবে তারপর আপনাকে জিজ্ঞেস করলো যে রিডিউস প্লাজমা অস্মোটিক প্রেসার বা হাইপোপ্রোটিনেমিয়ার জন্য কোন কোন সেখানে আপনাকে এগুলো রাখতে হবে সেগুলো একটু লিখে নেবেন লিম্ফ্যাটিক অবস্ট্রাকশনের কোন কোন এটা কিন্তু পরীক্ষা আসছে একটা আছে মিলওয়েস ডিজিজ ফাইলেরিয়াস যেগুলো কিন্তু লিম্ফ্যাটিক অবস্ট্রাকশনের জন্য এগুলো প্লাস্টিক জোন পিউরি অরেঞ্জ তারপর হচ্ছে আপনার পোস্ট রেডিয়েশন পোস্ট সার্জারি এগুলো পরীক্ষা আসছে কিন্তু লিম্ফ্যাটিক অবস্ট্রাকশনের জন্য কি কি এডিমা সোডিয়াম রিটেনশনে কেমন এডিমা হয় ইনফ্লামেশনে কেমন এডিমা হয় all any of you that transmitted except আচ্ছা আজকে কতটুকু পূর্ব একটুখানি আগে টার্গেট করে আজকে বলতে আমাদের হচ্ছে এই ভিডিওতে কতটুকু চেষ্টা করি সম্পর্কে রাখ পর্যন্ত তাই দাঁড়াই দেবো তখন বেশি আচ্ছা তো হাইপারিমিয়া কনজেশনে যাওয়ার আগে আমরা হচ্ছে এইগুলো একটুখানি দেখবেন এগুলো আপনারা জানেন সবাই যে বডি কম্পার্টমেন্টে ফ্লুইড তাও একটু দেখবেন আর ফ্যাক্টরস আপনার কি কোন কোন ফ্যাক্টর হচ্ছে আপনার ক্যাপিলারি থেকে ইন্টারস্টিশিয়ামে নিয়ে যাচ্ছে আউটওয়ার্ড ফোর্স আর কোনটা ইনওয়ার্ড ফোর্স জাস্ট একটু জেনে রাখবেন এটা একদমই লেস ইম্পর্টেন্ট এগুলো জানেন আপনারা অ্যাকচুয়ালি প্যাথোজেনেসিস অফ ইনফ্লামেটরি এডিমা এটা ইম্পর্টেন্ট কোন কোন মেকানিজমে ইনফ্লামেটরি এডিমা হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেহেতু এখানে ফ্লো বাড়তেছে সেই জন্য ডিক্রিজ প্লাজমা কোলারোস্মোটিক প্রেসার ইন দ্য ব্লাড ভেসেল ইনক্রিজ কোলারোস্মোটিক প্রেসার ইন দ্য টিস্যু ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি এক্সুডেশন অফ প্রোটিন রিচ ফ্লুইড এবং এক্সুডেশন অফ প্রোটিনস এগুলো হচ্ছে প্যাথোজেনেসিস অফ ইনফ্লামেটরি এডিমা আচ্ছা এবার আমরা আসি হচ্ছে হাইপারএমিয়া এন্ড কনজেশন হাইপারএমিয়া এন্ড কনজেশন এটা হচ্ছে মূলত দেখেন হাইপারএমিয়া হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস যেটা আর্টেরিকুলার ডাইলেটেশনের জন্য type of inflammation that's systemic muscle during exercise leads to increased blood flow এবং এখানে রেড বা ইরেক্ট কনজেশন হচ্ছে একটা প্যাসিভ প্রসেস রেজাল্টিং ফ্রম রিডিউসড আউটফ্লো ফ্রম ব্লাড সার্কুলেশন একটা সুস্থ ব্লাড আসতেছে কিন্তু যাচ্ছে না তাহলে এখানে কিন্তু ব্লাড জমা হবে
এটা হচ্ছে একটা প্যাসিভ প্রসেস, দ্যাট ইজ কল্ড কনজেশন। আর হাইপারএমিয়া মানে যেখানে ব্লাড বেশি বেশি ঢুকতেছে, এটা হচ্ছে অ্যাক্টিভ একটা প্রসেস। ঠিক আছে, এটা হচ্ছে দেখা যায় কার্ডিয়াক ফেলিউরের জন্য হতে পারে, লোকালাইজ বিভিন্ন কারণে যেমন অবস্ট্রাকশনের জন্য কনজেশন। হাইপারএমিয়া হচ্ছে ব্লাড বেশি আসে, আর কনজেশন হচ্ছে ব্লাড কম বের হয়, দুটোকে আলটিমেটলি রেডনেস হবে। আচ্ছা, বোথ ইন্ডিকেট লোকাল ইনক্রিজ। হাইপারএমিয়া হচ্ছে আর্টেরিয়াল ডাইলেশন, কনজেশন হচ্ছে আর্টেরিয়াল আর ভেনাস অবস্ট্রাকশন। কনজেশন এবং ইডিমা কমনলি অকার্স টুগেদার। এগুলো অবস্ট্রাকশনের জন্য ইডিমা, কনজেশন। ডিফারেন্স বিটুইন হাইপারএমিয়া কনজেশন। হেমোডাইনামিক্স চ্যাপ্টারটা কিন্তু প্যাথোলজির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, কারণ এখানে প্রচুর কোশ্চেন পাবে, অনেক কনসেপ্ট আছে লাগানোর মতো আছে। আচ্ছা, কনজেশন হাইপারএমিয়া এগুলো বলছি যে কোনটা প্যাসিভ অ্যাক্টিভ, কোনটা কিসের জন্য হচ্ছে, কোনটা কি কারণে হচ্ছে, সবই বলছি, কোনটা অবস্ট্রাকশনের জন্য হচ্ছে। ঠিক আছে, এগুলো বলছি। আচ্ছা, কনজেশনে কিন্তু ব্লু রেড আপনি অংশ পাবেন, হাইপারএমিয়াতে রেড কালার পাবেন, কারণ এখানে অক্সিজেনেটেড ব্লাড আসছে। কনজেশনে কিন্তু এখানে আপনার ব্লাড বেরোতে পারতেছে না, কারণ এই অক্সিজেনেটেড কিন্তু ব্লু রেড। আচ্ছা, কনজেশনের উদাহরণ কি আছে? ভেনাস অবস্ট্রাকশন, সিস্টেমিক কার্ডিয়াক ফেলিউর, লাং, স্প্লিন, এই সকল জায়গায় কনজেশন হয়। ইট ইজ নট স্প্যাটাস। হাইপারএমিয়া কিন্তু স্কেলেটাল মাসেল হতে পারে, এক্সাইজেশন, এটা ফিজিওলজি। ফেব্রাল স্টেটে হতে পারে, এটা দেখা গেছে। ইনফ্লামেশন হতে পারে, আবার নিউরোজেনিক হাইপারএমিয়া হতে পারে, ফিজিওলজি। এপিনেফ্রিনের জন্য ফ্লাইট ফ্লাইট রেসপন্স, অনেক সময় আমরা রেগে গেলে আমাদের বুক লাল হয়ে যায়, এটা কিন্তু হাইপারএমিয়া। এটা কিন্তু সিম্প্যাথিক ওভারস্টিমুলেশনের জন্য হচ্ছে, এটা কিন্তু একটা ফিজিওলজিক্যাল। আচ্ছা, টাইপস অফ কনজেশন, এটা একটু দেখবেন। জেনারেলাইজ হতে পারে, সিসিএফ লোকালাইজ হতে পারে, অ্যানাটমিক্যালি পালমোনারি বিভিন্ন জায়গায় হতে পারে। আমাদের বেসিক কনসেপ্ট যেমন অ্যাকিউট হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর, ক্রনিক সাধারণত সিসিএফ সিরোসিস এগুলো। লিভার কনজেশন, ক্রনিক প্যাসিভ কনজেশনের কিছু জিনিস করবে। সেন্ট্রিওলোবুলার নেক্রোসিস, কনজেশন, হিমোরেজ, হিমোসিরিন ল্যাটেন্ট নেক্রোসিস, হেপাটিক নেক্রোসিস, এগুলো হচ্ছে ক্রনিক প্যাসিভ লিভার কনজেশনের ফাইন্ডিং, এটা মনে রাখতে হবে। আর ক্রনিক লাং কনজেশনের ফাইন্ডিং কি, এটা মনে রাখতে হবে, হিমোসিরিন ল্যাটেন্ট নেক্রোসিস, যেটা আমাদের হার্ট ফেলিউর বা কাস্ট। Brown induration, it has a raised areas where fibrosis and regional anemia. সো এখানে হচ্ছে ফাইব্রোসিস এর জন্য ইন্ডিউরেশন হবে, এবং তার সাথে হচ্ছে আপনার ব্রাউন কালারের জন্য এখানে হচ্ছে এটা ইম্পর্টেন্ট, এটা দাগাই নিয়ে আসবে। টাইপস অফ কনজেশন এবং হচ্ছে আপনার এই পার্থক্য হয়ে থাকবে। আর এই দুটো হচ্ছে জাস্ট এমনি পরীক্ষার আগে মতো না জানি হচ্ছে দরকার নাই। নাকপেক লিভার, এটা কিন্তু একটা কনজেশন হতে পারে, স্প্লিনেও কিন্তু কনজেশন, এগুলো জাস্ট একটু মনে রাখবেন, এগুলো তেমন কিছু। ব্রাউন ইন্ডিউরেশন অফ দ্য লিভার, এটাও কিন্তু কনজেশন। এইটুকু আপনারা করবেন, আর নিচের অংশ থেকে জাস্ট উদাহরণ কোন কোন জায়গায় কনজেশন হচ্ছে কি না। আউটকাম অফ কনজেশন, ক্রনিক হাইপোক্সিয়া হলো আর্টিফিশিয়াল রেফ্রিজারেটর স্কারিং হতে পারে, ক্যাপিলারি রাপচার হয়ে আরবিসি ব্রেকডাউন হতে পারে, হিমোগ্লোবিন ব্রেকডাউন হতে পারে, সেখান থেকে কিন্তু সেই হিমোগ্লোবিনকে খেয়ে ফেলে হিমোসিরিন ল্যাটেন্ট ম্যাক্রোফেজ হতে পারে। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে কনজেশন। প্যাথোলজিক কন্ডিশনস কজড বাই ভাস্কুলার কন্ডিশন, এই যে জাস্ট এখান থেকে নামগুলো, আগের থেকে নামগুলো না পড়ে এখান থেকে the brown and milk of the lung, arterial liver, cardiac sclerosis, congestive splenomegaly, stasis of the leg. Pathological condition not caused by congestion. Strawberry bulbar, তারপর হচ্ছে আপনার ব্রাউন অ্যাক্টিভ দ্য লাং, ফুসছে। তাহলে এগুলা কিন্তু কোন কোনগুলা আপনার কনজেশন আর কোন কোনগুলা কনজেশন না। এবার আমরা আসছি হিমোরেজ। হিমোরেজটা হচ্ছে আমাদের জন্য অতি ইম্পর্টেন্ট। এখান থেকে আপনাদের পড়তে হবে কি সেটা জানেন, একটু দেখে রাখেন। কজেস অফ অ্যাকিউট হেমোরেজ একটু পড়বেন। পেটেছি কখন বলবেন 1 to 2 মিলিমিটার যখন কন্ডিশন হবে, তারপরে হচ্ছে মোর দ্যান 3 মিলিমিটার, এবং এটা হচ্ছে মোর দ্যান 1 to 2 সেন্টিমিটার, এটা হচ্ছে সবচেয়ে বড়। রেসপন্সিভ আপনার অ্যাকিউট হেমোরেজ, এটা একটু দেখলেন জাস্ট। ফেজ 1 এ কি হবে, ফেজ 2 এ কি হবে, ফেজ 2। ফেজ 1 হচ্ছে ইমিডিয়েট, এখানে কনস্ট্রিকশন, রেজ ব্রিথিং, র‍্যাপিড পালস হবে, রেজ ব্রিথিং, হ্যাঁ, ব্লাড ভাইটাল অর্গান তখন বাড়বে, হিমোগ্লোবিন নরমাল। আফটার 40 আওয়ার্স আপনি দেখবেন ব্লাড ভলিউমটা রিস্টোর করে যায় স্বাভাবিক। আফটার 7 ডেজ সাধারণত লস্ট আরবিসি রিপ্লেসমেন্টের রেটিকুলার এন্ডোথেলিয়াল সেলের সংখ্যা বাড়ে, যেহেতু এখানে নতুন সেল তৈরি হচ্ছে। আচ্ছা, ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন অফ হিমোরেজ,
ক্লাস 1 হচ্ছে যখন 15% এর নিচে ব্লাড লস হয়, 15 থেকে 30% ব্লাড লস হলে 2, 30 থেকে 40% হলে 3, এবং মোর দ্যান 40% হলে 4 হেমোরেজের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা আসছি হিমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিস আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, জাস্ট আপনারা স্ট্রেসগুলো পড়েন। প্রথমে আর্টারিয়াল কনস্ট্রিকশন হয়, সংকুচিত হয়। এরপরে প্রাইমারি হিমোস্ট্যাসিস। প্রাইমারি হিমোস্ট্যাসিস হচ্ছে প্লাটিলেট প্লাক ফর্মেশন। প্লাটিলেট প্লাক ফর্মেশন এটা আমি আপনাদের সংক্ষেপে বলে দিই। প্রথমে এই যে এখানে একটা ধরেন ব্লাড ভেসেল ছিল, সেখানে ইনজুরি হচ্ছে, তাহলে এখানে কোলাজেন এক্সপোজ হয়ে গেছে। কোলাজেনের গায়ে লাগে হচ্ছে ভন উইলেবেন ফ্যাক্টর। এই ভন উইলেবেন ফ্যাক্টরের গায়ে এসে আমার প্লাটিলেট একটা এসে লাগে, এটাকে বলা হয় প্লাটিলেট অ্যাডহেশন। এরপর প্লাটিলেট গুলা একটা প্লাটিলেট যে লাগছে সে তার চারিদিকে আরো প্লাটিলেট কেটে জড়ো করে, এটাকে বলা হয় প্লাটিলেট অ্যাগ্রিগেশন। প্লাটিলেট অ্যাগ্রিগেশনটা হয় হচ্ছে মূলত বিভিন্ন ধরনের রিসেপ্টর দিয়ে, যেমন হচ্ছে আপনার জিপি 1 বি 2 জিপি 2 বি 3 রিসেপ্টরের মাধ্যমে। এই রিসেপ্টর প্রত্যেকটা প্লাটিলেটের মাঝখানে মাঝখানে কিন্তু ফিব্রিনোজেন থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় প্লাটিলেট অ্যাগ্রিগেশন। এরপর হচ্ছে প্লাটিলেট অ্যাক্টিভেশন। প্লাটিলেট অ্যাক্টিভেশন মানে হচ্ছে এখানে আপনার বিভিন্ন কিছু রিলিজ হয় প্লাটিলেট থেকে, যেমন এডিপি রিলিজ হতে পারে, তারপর হচ্ছে আপনার থ্রম্বোক্সিন রিলিজ হয়, এরকম বিভিন্ন কিছু রিলিজ হয় আলটিমেটলি প্লাটিলেটটা অ্যাক্টিভেশন। এটা হচ্ছে প্রাইমারি হিমোস্ট্যাসিস। এরপর হচ্ছে সেকেন্ডারি হিমোস্ট্যাসিস। সেকেন্ডারি হিমোস্ট্যাসিস হচ্ছে আপনার কোয়াগুলেশন পাথওয়ে, এক্সটেন্সিভ পাথওয়ে, ইন্ট্রিনসিক পাথওয়ে। সো এক্সটেন্সিভ পাথওয়ে, ইন্ট্রিনসিক পাথওয়ে আমাদের অত ডিটেইলস থাকবে না। এগুলোর আলটিমেটলি যে কমন পাথওয়ে, কমনলি কি হয়, কমনলি যেটা হয় সেটা হচ্ছে আপনার থ্রম্বিন জেনারেশন। থ্রম্বিনটা কি করে? ফিব্রিনোজেন। কোন ফিব্রিনোজেন? ওই যে প্লাটিলেট গুলোর মাঝখানে মাঝখানে যে ফিব্রিনোজেন আমি বলছিলাম প্লাটিলেট অ্যাগ্রিগেশনের সময়, ওই ফিব্রিনোজেন গুলোকে ইনসলেবল ফিব্রিনে কনভার্ট করে। কনভার্ট করে এই যে প্লাটিলেট প্লাকটা ছিল এটাকে পার্মানেন্টলি একটা আপনার ক্লট হিসেবে যেতে পারে, এটাই হচ্ছে সেকেন্ডারি প্লাক। এই কিন্তু আপনার খুব সহজে আমি বলে দিলাম। সেকেন্ডারি প্লাকের পর মূলত এখানে ক্লট স্টেবিলাইজেশন এবং রিসর্পশন। ক্লট স্টেবিলাইজেশন হয় কি করে? ক্লট স্টেবিলাইজিং ফ্যাক্টর আছে সেটার মাধ্যমে। রিসর্পশন হবে কি করে? আপনার টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভিটি। টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভিটি কি করে? এই যে ক্লট হচ্ছে এই ক্লটটাকে একটা নির্দিষ্ট লেভেল পাওয়ার পর থামায় দেয়, এবং পরবর্তীতে ক্লটটা আস্তে আস্তে রিজলিউশন হয়ে যায়, টিস্যু রিপেয়ার করে। এই হচ্ছে একদম খুব শর্টের মধ্যে আমি আপনাদের খুব ইজি হিমোস্ট্যাসিসটা বোঝাই দিলাম। আশা করি এত ইজি ভাবে আপনাদের মানে ফার্স্ট ইয়ার আপনারা বুঝে নেবেন আশা করি। যাই হোক, তো এখান থেকে আমরা এবার বলি যে ডিআইসি। আচ্ছা, both hemostasis and thrombosis are regulated by three components: muscular endothelial wall, platelet এবং coagulation ফাংশন কি একটু দেখে। ডিআইসি টা কি আমি খুব সহজ ভাষায় বলি। ডিআইসি হচ্ছে কোনো কারণে আপনার বডিতে যদি থ্রম্বোসিস বা ক্লটিং এটা যদি অ্যাক্টিভেটেড হয়ে যায়, সেই ক্ষেত্রে বেশি বেশি ক্লটিং করতে গিয়ে আপনার বেশি বেশি ক্লটিং ফ্যাক্টর, বেশি বেশি প্লাটেলেট ইউজড আপ হয়ে যাবে, কনজিউম হয়ে যাবে। সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনার বডিতে ক্লটিং ফ্যাক্টর এবং প্লাটেলেটের একটা অভাব থাকবে, অর্থাৎ কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি ডেভেলপ হবে। এটাই হচ্ছে ডিআইসি। ডিআইসি তে তার মানে কিন্তু আপনার এক্সটেন্সিভ ইন্টেনসিভ দুইটা পাথওয়ে কিন্তু লস, ঠিক আছে? এই জন্য এখানে এক্সটেন্সিভ পাথের সমস্যা হওয়ার জন্য আপনি এখানে প্রচ্ছন্ন টাইম বেশি পাবেন, ইন্ট্রিনসিক পাথের সমস্যা হওয়ার জন্য এখানে হেপাটিটি বেশি পাবেন, প্লাটিলেট কমে যাওয়ার জন্য এখানে ব্লিডিং টাইমও বেশি পাবেন, তাহলে সবই এখানে বেশি পাবেন, ঠিক আছে? আলটিমেটলি এটা কজ দিকে অবশ্যই করতে হবে, অবস্ট্রাকটিভ কজ ইম্পর্টেন্ট। ইনফেকশনের মধ্যে আপনার বিভিন্ন ধরনের সেপসিস, গ্রাম পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। তারপর হচ্ছে আপনার ক্যান্সার গুলো হতে পারে, ম্যাসিভ ইনজুরি হতে পারে, আদার্স বিভিন্ন কারণ আছে। এই কারণটা আপনাদের অবশ্যই করতে হবে ডিএসসির কারণে। ল্যাবরেটরি ফাইন্ডিং এটা আপনাদের বলেই দিলাম, কোনটা কোনটা বাড়বে, সবই বাড়বে। আচ্ছা, ট্রিটমেন্ট কি এগুলো আপনারা জানেন, এফএসসি প্লাটিলেট দিয়ে অর্থাৎ এখানে মূলত যে ব্লিডিং হচ্ছে ব্লিডিংটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, তাহলে ক্লটিং এমনি কন্ট্রোল করতে হবে। প্যাথোফিজিওলজি অফ ডিএসসি এটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট একটু ব্লিডিং দেওয়া বিভিন্ন জায়গা থেকে ম্যাসিভ টু সাবস্ট্রাকশন থেকে হতে পারে, যেখানে কিছু একটা রিলিজ হয়, সেপসিস থেকেও এখানে সেম এন্ডোথেলিয়াল ইনজুরি থেকে এইভাবে করে আপনার কিছু একটা রিলিজের মাধ্যমে অ্যাক্টিভিটি। আলটিমেটলি এটা টেস্ট করার জন্য কিন্তু আমরা এফটিপি ডি ডাইনার করি। আচ্ছা, whatever the mechanism, DIC has two consequences. এখানে widespread febrile deposition হবে, মাইক্রোসার্কুলেশন যার জন্য ইসকেমিয়া হেমোলাইসিস হবে, মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া হবে, আর ডিপ্রেশন অফ প্লাটেলেট হবে, ক্লটিং ফ্যাক্টর যার জন্য এখানে ব্লিডিং। আচ্ছা, DIC is most often associated with sepsis, obstructive complication, malignancy, major trauma, especially to the brain. ল্যাবরেটরি ফাইন্ডিং কি দেখেন সবই বাড়ছে, বিটিসিটি, পিটিএফটি, এফটিপি টাইপের সব বাড়ছে। কমবে কি? থ্রম্বোপ্লাস্টিক জেনারেশনটা, প্লাটেলেট কম্পাউন্ড এবং ক্লটিং ফ্যাক্টরগুলো। থ্রম্বোসিস আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে, আমাদের ক্লাস করতে একটাই, কিন্তু যেহেতু আমরা গত ক্লাসে ইনফরমেশন শেষ করতে পারিনি, সেজন্য অ্যাকচুয়ালি আমরা থ্রম্বোসিস থেকে আরেকটা ভিডিও, ঠিক আছে? তাহলে
তো সবাই ভালো থাকবেন।